সো অবজেক্ট অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝাচ্ছি, যে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে আমরা অ্যাসাইন করে দেবো মানে কি, তার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাই আরেকটা অবজেক্টের মধ্যে আমি কপি করতে যাচ্ছি। খুব সিম্পল কথাটা হচ্ছে এটা। ঠিক আছে, কপি করা মানে কি, অ্যাসাইন করা মানে কি, আমি যখন বি ইজ ইকুয়াল টু 5 লিখি, আসলে কি কাজ করি, বি এর মধ্যে 5 ভ্যালু বা যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা কপি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানেও ঠিক সেম ব্যাপার। একটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্টকে যদি আমি কোনো জায়গায় যদি কপি করতে চাই, তাহলে যার কাছে কপি করতে চাচ্ছি অবশ্যই সেটাও কিন্তু একটা অবজেক্ট হতে হবে। তার কারণ কি, আমি সেম টাইপের, আমি বি যদি একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল হয়, বা আরো এভাবে বললে বি যদি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হয়, তার মধ্যে কিন্তু আমি 5.5 অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, তার মানে কি আমার টাইপটা সেম হতে হবে। ঠিক আছে, দুইটা যদি একই টাইপের হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা করতে পারবো। বি ইজ ইকুয়াল টু 5 লেখার আগে আমার ইন্টিজার বা ইন্ট বি ইজ ইকুয়াল টু 5, বা বি ইজ ইকুয়াল বি একটা ইন্টিজার ভেরিয়েবল, এটা হলেই দেন হচ্ছে আমি তার মধ্যে 5 অ্যাসাইন করতে পারবো বা 10 অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমি ক্যারেক্টার এ অ্যাসাইন করতে পারবো না। তার মানে কি তাদের টাইপটা সেম হতে হবে। সো এই কথাটা এখানে বলা হচ্ছে, অবজেক্ট অ্যাসাইনমেন্টের প্রথম কথা হচ্ছে যে অ্যাজিউমিং দ্যাট বোথ অবজেক্টস আর অফ সেম টাইপ। ঠিক আছে, তারা যদি একই টাইপের হয়ে থাকে, মানে একই ক্লাসে যদি অবজেক্ট হয়ে থাকে, তাহলেই শুধুমাত্র আমরা একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, so this causes the data of one object on the right side to be copied into the data of the object on the left. মানে কি, খুব সিম্পল কথা, a1 ইকুয়াল টু যদি আমি a2 লিখি, তার মানে কি a2 এর মধ্যে যেই ভ্যালুটা আছে বা যে কন্টেন্টটা আছে সেটা গিয়ে আমার বাম পাশে, a1 হচ্ছে আমার বাম পাশে, a1 ইকুয়াল টু a2, তার মানে কি a2 আছে হচ্ছে ডান পাশে, a1 আছে হচ্ছে বাম পাশে। সুতরাং ডান পাশের যে ভ্যালুটা সেটা আমি বাম পাশের মধ্যে হচ্ছে অ্যাসাইন করতেছি বা কপি করতেছি। সেই কথাটা এখানে বলা হচ্ছে, দিস কজেস দ্য ডাটা অফ দ্য অবজেক্ট অন দ্য রাইট সাইড। ডান পাশে যে অবজেক্টটা আছে তার যে ডাটা আছে সেটা কোথায় কপি হবে, অন দ্য অবজেক্ট, টু দ্য অবজেক্ট অন দ্য লেফট। ঠিক আছে, বাম পাশে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের মধ্যে হচ্ছে সেটা কপি হবে। সো এখানে যে কথাটা বলা হচ্ছে যে বাই ডিফল্ট when one object is assigned to another, a bitwise copy of all the data members is made, including compound data structures like arrays. মানে কি বলার চেষ্টা করছে ওরা, যখনই আমি কপি করতেছি, ঠিক আছে, আমার ডাটা মেম্বার মানে হচ্ছে যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের একদম বিটওয়াইজ কপি হবে, মানে তাদের সাইন সহ। তারা যদি পজিটিভ ভ্যালু থাকে তাহলে পজিটিভ ভ্যালু, তারা যদি নেগেটিভ ভ্যালু থাকে নেগেটিভ ভ্যালু, মানে একদম হুবহু সেম কপিটা আমার যেটার মধ্যে হচ্ছে অ্যাসাইন করলাম সেটার মধ্যে গিয়ে হচ্ছে কপি হয়ে যাবে। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে বিট ওয়াইজ কপি হবে। ঠিক আছে, তাদের বিট লেভেলে যে ভ্যালুটা আছে সেই বিট ওয়াইজ কপিটা তৈরি হবে। ঠিক আছে, এবং সেখানে যদি স্ট্রাকচারের মতো, সরি অ্যারের মতো যদি স্ট্রাকচার থেকে থাকে, ডাটা স্ট্রাকচার থেকে থাকে, যেটাকে আমরা বলতেছি কমপ্লেক্স বা কম্পাউন্ড ডাটা স্ট্রাকচার, কারণ একটা অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা থাকতে পারে। ঠিক আছে, সো সেই অ্যারের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে বা যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু কিন্তু আবার একই রকম ভাবে লেফট সাইডে যে অবজেক্টটা আছে সেখানে একই রকম ভাবে কপি হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্যই বলা হচ্ছে বিট ওয়াইজ কপি অফ অল ডাটা মেম্বার্স। সো কপি করাটা খুবই, অনেক ক্ষেত্রে আমরা করতে পারি, বাট কপি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো প্রবলেম ক্যান অ্যারাইজ when member variables point to dynamically allocated memory and destructors are used to free that memory. আচ্ছা, সো কি বলা হচ্ছে, কোন ক্ষেত্রে এটা আসলে একটা প্রবলেম তৈরি করতে পারে, যখন আমরা মেমোরি অ্যালোকেট করতেছি হচ্ছে ডাইনামিক্যালি। ঠিক আছে, আমরা সিতে পড়ে আসি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ম্যালক অ্যালোক। ঠিক আছে, সো এইখানে আমরা ম্যালক অ্যালোক ইউজ নাও করতে পারি, নিউ অপারেটর দিয়েও আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারি বা ম্যালক অ্যালোকের মাধ্যমে করতে পারি। সো যেটাই করি না কেন, ডাইনামিক্যালি যদি মেমোরি অ্যালোকেট করি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না, ফর এক্সাম্পল এর ক্ষেত্রে সেটা কতটুকু জায়গা নেবে আমরা কিন্তু সেটা বলতে পারছি না আগে থেকে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা যদি অবজেক্ট যদি কপি করি, তাহলে ফর এক্সাম্পল একটা অবজেক্টের মধ্যে এই মুহূর্তে ভ্যালুটা আছে হচ্ছে 20টা
ভ্যালু রাখার মতো সাইজ সে নিয়েছে। কিন্তু পরবর্তীতে সেটার মধ্যে আরো ফর এক্সাম্পল যেহেতু ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হচ্ছে, এটার মধ্যে হয়তো দেখা গেল এখন 20টার পরিবর্তে 50টা ভ্যালু কন্টেন্ট করার জন্য আমি এটা মেমোরি অ্যালোকেশনটা করলাম। তাহলে কিন্তু আমার যে কপিটা তৈরি করছি সেটার মধ্যে কিন্তু 20টা আর এখন অ্যাকচুয়ালি হচ্ছে 50টা। সো এখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমি যদি কপি করি, সো কপি যদি করি আসলে কি হয়, দুইটার মধ্যে হচ্ছে একই ধরনের যখন ডাটা টাইপ থাকে তখনই হচ্ছে আমরা কপি করতে পারি যেটা বললাম। কিন্তু এই জাতীয় সিচুয়েশন যদি হয়ে থাকে, যদি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করি এবং হচ্ছে আমরা ডিস্ট্রাক্টর যদি ইউজ করি ওই মেমোরিটাকে ফ্রি করার জন্য, তখন সেটা একটা প্রবলেম তৈরি করতে পারে। ঠিক আছে? সো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমাদের অবজেক্ট অ্যাসাইনমেন্টটা করা যাবে না। সো একটা সিম্পল এক্সাম্পল যে কিভাবে কপি করা সম্ভব। সো মাই ক্লাস ইন্ট আই, মানে আই একটা ভ্যারিয়েবল আমার আছে, আর হচ্ছে দুইটা মেথড, ওয়ান ইজ সেট মেথড, অ্যানাদার ইজ গেট মেথড। আচ্ছা, সেট মেথডটা কি করতেছে, সেট আই একটা ইন্টিজার নাম্বার এন, সেটা প্যারামিটার হিসেবে নিচ্ছে, এবং আই আমার যে ক্লাস ভ্যারিয়েবলটা আছে সেটাকে সে ওইখানে কি অ্যাসাইন করতেছে, এন এর ভ্যালুটা অ্যাসাইন করতেছে। সো ইটস অ্যান অ্যাসাইনমেন্ট। এখানেও কিন্তু অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে, মানে কি আমার ডান পাশে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা বাম পাশের ভ্যারিয়েবলটার মধ্যে কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, সো অবজেক্টের মধ্যেও ঠিক সেম ব্যাপার। ঠিক আছে? সো গেট মেথড কি করতেছে, আই এর যে ভ্যালুটা আছে সেটা জাস্ট রিটার্ন করে দিচ্ছে। সো এই দুটা খুব কমনলি ইউজড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে, যে একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে সেট মেথড। যে সেট মেথড দিয়ে হচ্ছে আমরা ভ্যালুগুলোকে নির্ধারণ করি বা ভ্যালুগুলোকে সেট করি, ভ্যালুগুলোর মান দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন ভেরিয়েবলের মাধ্যমে মানগুলো নিয়ে এসে আমার যে ক্লাস ভেরিয়েবলগুলো আছে সেগুলোর মধ্যে মানগুলো সেট করার চেষ্টা করি। যেমন এখানে আই এর ভ্যালুটা সেট করা হয়েছে এন এর মাধ্যমে। আর অন্যদিকে গেট মেথডগুলো কি কাজ করে, গেট মেথডগুলো হচ্ছে আমি বিভিন্ন সময় তাদের মধ্যে বা ক্লাস ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালু কত আছে সেটা জানার জন্য হচ্ছে গেট মেথডগুলো ব্যবহার করি। যেমন এখানে যে গেট মেথডটা কাজ করতেছে সেটা বের করতেছে যে আই এর মধ্যে ভ্যালুটা এই মুহূর্তে কত আছে, সেটা জাস্ট রিটার্ন করে দিচ্ছে। সো এটা আমরা যখনই হচ্ছে এরকম আমার ক্লাস ভেরিয়েবলের মান জানা দরকার, আমরা এরকম গেট মেথডের মাধ্যমে হচ্ছে এই ইনফরমেশনগুলো জানতে পারি। সো এখানে আমাদের এটা উদ্দেশ্য না, এখানে হচ্ছে আমাদের ডান পাশে খেয়াল করে দেখি আমরা দুইটা অবজেক্ট তৈরি করলাম, একটা হচ্ছে ওবি1 আর একটা হচ্ছে ওবি2, এবং সেখানে গিয়ে আমরা ওবি1 ডট সেট আই মানে সেট মেথডটাকে ব্যবহার করতেছি, প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম 99। তো এই যে প্যারামিটার হিসেবে 99 পাঠালাম, সে আসলে কি কাজ করতেছে, আমার এইখানে যে আই আই ভেরিয়েবলটা আছে ক্লাস ভেরিয়েবলটা, সেটার মধ্যে কিন্তু সে ওই ভ্যালুটা দিয়ে সেট করে দিচ্ছে প্যারামিটার হিসেবে আমি যেটা পাঠাচ্ছি। যেমন এখানে 99 পাঠাচ্ছি, তার মানে হচ্ছে আই এর ভ্যালুটা সে 99 দিয়ে সেট করে দিচ্ছে। পরের লাইনটাতে এসে আমরা ওবি2 ইকুয়াল ওবি1, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের সেই অ্যাসাইনমেন্ট অপারেশন। কি কাজ হচ্ছে এখানে, ওবি1 এর মধ্যে যে ভ্যালু আছে, আমরা জানি ওবি1 কিন্তু এখানে শুধু ভ্যালু কন্টেন্ট করছে না, ওবি1 এখানে একটা অবজেক্ট। তার মানে কি এখানে এক বা একাধিক ভেরিয়েবল থাকতে পারে। ঠিক আছে? অনেকগুলো ভেরিয়েবল এখানে থাকতে পারে। সো যতগুলো ভেরিয়েবল থাকুক না কেন, তাদের ডাটা টাইপ যাই হোক না কেন, তাদের এই মুহূর্তে ভ্যালু যাই থাকুক না কেন, সেই অবস্থায় সেই ভ্যালুগুলোই আমার ওবি2 যে অবজেক্টটা আমি তৈরি করলাম সেই ওবি2 অবজেক্টটার মধ্যে সেই ভ্যালুগুলো থাকবে বা সেই ভ্যালুগুলো চলে আসবে। ওবি1 এর মধ্যে যে ভ্যালু আছে সেগুলো তো আছে তার মতো। ঠিক আছে? এখানে ওবি1 ওবি2 কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ওবি1 এর মতো কাজ করতে পারবে, ওবি2 এর মতো কাজ করতে পারবে। বাট এই মুহূর্তে এসে বা এই লাইনে এসে ওবি1 এর মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ওবি2 এর মধ্যে। ঠিক আছে? এবং সেই ভ্যালুটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখানে প্রিন্ট করে দেখার চেষ্টা করতেছি যে ওবি2 এর মধ্যে আসলে ভ্যালুটা কত আসতেছে। সো আমরা যখন কোড অংশ দেখব তখন এটা দেখব যে ওবি1 এর মধ্যে যে ভ্যালুটা ছিল আই এর, সেটাই ওবি2 এর মধ্যে চলে আসছে। আচ্ছা, দ্যাট মিন্স তখন ওবি2 এর মধ্যেও 99 চলে আসবে। সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো একটা অবজেক্টকে অন্য একটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে পারি।
যদি এটা খুব সিম্পল এক্সাম্পল বা ছোট একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা এখানে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতেছি, বাট আমাদের কাজ করার ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রেই এরকম একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে কপি করে নিয়ে আসা লাগতে পারে। সো আমাদের এখানে জাস্ট জানার বিষয় হচ্ছে মেকানিজমটা কি, অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে পারে, শর্তগুলো কি। ঠিক আছে, যেমন একটা প্রথম যে শর্তটা যে তারা অবশ্যই সেম টাইপের হতে হবে। ঠিক আছে, দুটো একই টাইপের অবজেক্ট হতে হবে বা একই ক্লাসের দুটো অবজেক্ট হতে হবে, তখনই হচ্ছে আমরা তাদেরকে কপি করতে পারবো। যেমন এটা যদি মাই ক্লাসের একটা অবজেক্ট যদি OB1 হয়ে থাকে, OB2 যদি অন্য একটা ডিফারেন্ট ক্লাসের যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে কপি করা সম্ভব নয়। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে, যখন তারা একই ক্লাসের দুটো অবজেক্ট হবে তখনই তাদের মধ্যে কপি করা পসিবল। আচ্ছা, সেকেন্ড চলে আসি হচ্ছে আমরা এখন অবজেক্টকে কিভাবে হচ্ছে ফাংশনের মধ্যে পাঠাতে পারি। ঠিক আছে, পাসিং অবজেক্টস টু এ ফাংশন। সো নর্মালি আমরা যখন বিভিন্ন ফাংশন কল করি, আমরা জানি বা ফাংশন ডেফিনিশন থেকে আমরা দেখে আসছি যে ফাংশনে আমরা বিভিন্ন প্যারামিটার ডিফাইন করি, তার পরবর্তী সেই প্যারামিটারের ভ্যালুগুলো পাস করি হচ্ছে কিসের মাধ্যমে, আর্গুমেন্টের মাধ্যমে। ফাংশনের আর্গুমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা ওই ভ্যালুগুলোকে হচ্ছে পাস করি ওই ফাংশনটার মধ্যে। সো এইখানেও ঠিক একই রকম ব্যাপার, বলা হচ্ছে অবজেক্টস ক্যান বি পাস টু ফাংশনস অ্যাজ আর্গুমেন্ট। ঠিক আছে, সো এটা একই রকম আর্গুমেন্ট হিসেবে হচ্ছে আমরা পাঠাবো। ঠিক আছে, ইন জাস্ট দ্য সেম ওয়ে দ্যাট আদার টাইপ অফ ডাটা আর পাসড। অন্যান্য ডাটা আমরা যেভাবে কোনো ফাংশনের মধ্যে পাস করি, একই রকম ভাবে হচ্ছে আমরা ফাংশনের মধ্যে হচ্ছে অবজেক্টকেও পাস করতে পারবো। সো বাই ডিফল্ট অল অবজেক্টস আর পাসড বাই ভ্যালু টু এ ফাংশন। সো এটা খুব ইম্পর্টেন্ট কথা যে নর্মালি আমরা হচ্ছে যখন কোনো একটা ফাংশন মধ্যে যখন অবজেক্টকে পাস করি, ঠিক আছে, সো নর্মালি হচ্ছে অবজেক্টগুলো পাস হয়ে হচ্ছে কল বাই ভ্যালু বা পাস বাই ভ্যালু এইভাবে। এই কথাটার মানে কি, কল বাই ভ্যালু আর পাস বাই ভ্যালু মানে কি, মানে হচ্ছে আমরা যখন কোনো ফাংশনের মধ্যে যখন আমরা ভ্যালু মানে আর্গুমেন্ট দিচ্ছি, আর্গুমেন্টগুলো হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 5, 10 এরকম ভাবে, ঠিক আছে, তাদের ভ্যালুটা চলে যাচ্ছে। যেমন হয়তো a, b লিখেছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি a এর মধ্যে আসে হচ্ছে 5, b এর মধ্যে আসে 10। সো সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কল বাই ভ্যালু বা পাস বাই ভ্যালু। সো এটা হচ্ছে বাই ডিফল্ট আমরা যে পাসিং অবজেক্ট টু ফাংশন যেটা বলতেছি, আমরা নর্মালি যে কোনো একটা ফাংশনের মধ্যে যেভাবে হচ্ছে ভেরিয়েবল দিয়ে হচ্ছে ভ্যালু পাস করি, এখানেও ঠিক সেম ওয়েতে হচ্ছে আমরা অবজেক্টকে পাস করতে পারবো। ঠিক আছে, তো বলা হচ্ছে বাই ডিফল্ট অল অবজেক্টস আর পাস বাই ভ্যালু টু এ ফাংশন। নর্মালি হচ্ছে আমরা ভ্যালু দিয়ে হচ্ছে কল করার চেষ্টা করি বা আর্গুমেন্ট হিসেবে পাস করি, কিন্তু আমরা আর্গুমেন্ট হিসেবে অবজেক্টকে রেফারেন্সও পাঠাতে পারি। ঠিক আছে, সো সেটাকে হচ্ছে কল বাই রেফারেন্স আমরা যেটা বলি। সো অ্যাড্রেস অফ এন অবজেক্ট ক্যান বি সেন্ড টু এ ফাংশন টু ইমপ্লিমেন্ট কল বাই রেফারেন্স। ঠিক আছে, সো আমরা সিতে পড়ে আসছি কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। ঠিক আছে, পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, বিভিন্ন ধরনের মেকানিজম যেখানে হচ্ছে আমরা একটা ফাংশনের মধ্যে হচ্ছে তাদের ভ্যালুগুলো পাঠাতে পারি। সো এখানেও দুটো রকম ভাবেই করা যায়, বাট নর্মালি আমরা করে থাকি হচ্ছে পাস বাই ভ্যালু, যেখানে হচ্ছে নর্মালি আমরা ভ্যালু পাঠাই। ভ্যালুর মধ্যেও ব্যাপার আছে, নর্মালি দেখা যাচ্ছে যে 5, 10 এটা যেরকম ভ্যালু, আবার a, b এটাও অ্যাকচুয়ালি ভ্যালুই কিন্তু পাস করতেছে যদি a এর মধ্যে 5, b এর মধ্যে 10 এরকম দুইটা ভ্যালু যদি থাকে। সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি পাস বাই ভ্যালু। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কল বাই রেফারেন্স, যেটা আমরা বললাম যে আমরা পয়েন্টার দিয়ে হচ্ছে যেটাকে আমরা অ্যাড্রেস করি। ঠিক আছে, আমরা অ্যাড্রেস পাঠাই, তারা একই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে চেঞ্জটা করে। সো সেটাকে আমরা বলি হচ্ছে কল বাই রেফারেন্স। সো ওই ধরনের ক্ষেত্রে হচ্ছে একই অবজেক্টের মধ্যে হচ্ছে তারা কাজটা করবে। Okay, so in call by reference, as no new objects are formed, constructor and destructors are not called. ঠিক আছে, যেটা বললাম যে কল বাই রেফারেন্সের মধ্যে কি হয়, আমরা পয়েন্টার দিয়ে হচ্ছে অ্যাড্রেস করি একই ভেরিয়েবলটাকে বা একই অবজেক্টকে। সো এখানে নতুন কোনো অবজেক্ট তৈরি হচ্ছে না। ঠিক আছে, সো যেহেতু নতুন কোনো অবজেক্ট তৈরি হচ্ছে না, আমি একই অবজেক্টের মধ্যে চেঞ্জটা করতেছি বা এক
একটা অবজেক্টেরই অ্যাড্রেস আমি পাঠাইছি যে এখানটায় হচ্ছে আমার চেঞ্জটা হবে বা এই অবজেক্টটাকেই তুমি ইউজ করো। সো এটা কিন্তু অলরেডি তার অবজেক্ট ফরমেশন করে আসছে। ফরমেশন মানে হচ্ছে তার কনস্ট্রাক্টর কল। অবজেক্ট তৈরি হতে হলে কিন্তু আমার কনস্ট্রাক্টর কলটা হয়। ঠিক আছে? সো আমার এই কনস্ট্রাক্টর কলিং এর কোনো মেকানিজমটা এখানে প্রয়োজন হচ্ছে না। এবং ঠিক সিমিলার কারণে হচ্ছে ডিস্ট্রাক্টর। ঠিক আছে? যখন কল বাই রেফারেন্স হচ্ছে। But in call by value, when an object is passed to a function, a copy of that object is made. ঠিক আছে? সো যখনই হচ্ছে আমরা কল বাই ভ্যালু করছি, ঠিক আছে, আমরা একটা অবজেক্ট যখন ডিরেক্ট পাঠিয়ে দিচ্ছি যেটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু থাকতেছে, ঠিক আছে, সো সেটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, হচ্ছে একটা কপি পাঠাচ্ছি, ঠিক আছে, এবং এটা কি হয়ে যায়, and this copy becomes the parameter in the function। ঠিক আছে, যে কথাটা বলতেছিলাম যে এ এবং বি এর কথা যখন আমি বলছিলাম, ঠিক একই ব্যাপার হচ্ছে যখন আমরা কল বাই ভ্যালু একটা অবজেক্ট আছে আমার ওবি, আমি একটা ফাংশনের মধ্যে ওবি কে যখন পাঠাচ্ছি, ঠিক আছে, তখন সেটা হচ্ছে আমার কল বাই ভ্যালু। মানে হচ্ছে এই অবজেক্টটার ওবি অবজেক্টটার যা ভ্যালু আছে সবই হচ্ছে কপি, একটা কপি হিসেবে হচ্ছে ওই ফাংশনের প্যারামিটারে যাচ্ছে। ঠিক আছে, সো অরিজিনাল ওবি অবজেক্টটা যেখানে আছে, যে ফাংশনটার মধ্যে আছে, সেখানে সে তার মতো কাজ করছে, আর তার একটা কপি আমি পাঠিয়ে দিয়েছি ফাংশনের মধ্যে, অন্য একটা ফাংশনের মধ্যে। ঠিক আছে, সো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমার তার ইনিশিয়ালাইজেশন হবে, কনস্ট্রাক্টর কল হবে, ডিস্ট্রাক্টর কল হবে। ঠিক আছে, সো এই জন্যই বলা হচ্ছে সিন্স এ নর্মাল কনস্ট্রাক্টর ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ সাম অ্যাসপেক্ট অফ অ্যান অবজেক্ট, it is not called while making a copy of an already existing object। ঠিক আছে, সো আমার অবজেক্টটা যদি অলরেডি যদি এক্সিস্টিং হয়ে থাকে, তো সেক্ষেত্রে নতুন করে আমার কনস্ট্রাক্টরটাকে কল করা হয় না বা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সো সাচ এ কল উড অল্টার দ্য কন্টেন্টস অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, যেটা বলা হচ্ছে যে আমার একটা অবজেক্ট যদি অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে তার যদি কিছু প্রসেসিং হয়ে তার মধ্যে যদি কিছু ভ্যালু যদি অলরেডি থেকে থাকে, সো এই সময় যদি আমরা অ্যাকচুয়ালি যদি কনস্ট্রাক্টর যদি কল করি বা কনস্ট্রাক্টর কলে যদি প্রয়োজন হয়, তাহলে ব্যাপারটা কি হবে, আমার কনস্ট্রাক্টর কি কাজ করে, ভ্যালু ইনিশিয়ালাইজ করে। সো যদি ইনিশিয়ালাইজ করি তাহলে সে যে প্রসেসিং করে আসছে সেই ডাটাগুলো তো আমার হারিয়ে যাবে, তাই না ব্যাপারটা? সো এই জন্য হচ্ছে আমার যেহেতু এটা প্রসেসিং হয়ে আসছে বা আগে ইনিশিয়ালাইজ অলরেডি হয়ে আসছে, সো তাকে আর নতুন করে আমার ইনিশিয়ালাইজেশনের কোনো প্রয়োজন নাই। এবং এই কারণেই হচ্ছে যখনই হচ্ছে আমরা কপি তৈরি করতেছি, ঠিক আছে, রেফারেন্সের ক্ষেত্রে তো হয় না, ইভেন যখন কপি তৈরি করতেছি তখনও কিন্তু আমার কনস্ট্রাক্টর কলের প্রয়োজন হয় না। ঠিক আছে, so when passing an object to a function, current state of the object should be used, not its initial state। মানে ওই যে কনস্ট্রাক্টরের জন্য যে কথাটা বোঝালাম মাত্র, যে কনস্ট্রাক্টর যদি ইউজ করি তাহলে তো সেটা ইনিশিয়াল স্টেট থেকে কাজ শুরু করবে। So আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখন অবজেক্টটা যে অবস্থায় আছে, অবজেক্টটার বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে যেই ভ্যালু আছে সেই ভ্যালুগুলো নিয়ে সে হচ্ছে ওই ফাংশনটাতে যাবে যেখানে হচ্ছে তাকে আমি আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি। ঠিক আছে, সো এটা অবশ্যই কোনোভাবে যেন ইনিশিয়াল স্টেট যেন না হয়, তাহলে কিন্তু সেটা আবার অ্যাকচুয়ালি আমরা যেই পারপাস হচ্ছে কপি করতেছি সেই জিনিসটা কিন্তু সে সার্ভ করবে না। এবং এই কারণে বলা হচ্ছে when passing an object to a function, current state of the object should be used, not its initial state। সো এটা জাস্ট হচ্ছে আমাদের বোঝার জন্য, অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে এটাই হবে আর কি। ঠিক আছে, ওই মুহূর্তে সে যে ভ্যালু কন্টেইন করতেছে সেই ভ্যালুটা ইউজ হবে। সো আমরা যেন এটা কোনোভাবেই যেন মনে না করি যে নতুন করে সে আবার কাজ শুরু করতেছে বা তার ইনিশিয়াল যে ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে সে কাজ করছে। সো ব্যাপারটা কিন্তু এরকম হবে না, সে ওই মুহূর্তে যে ভ্যালু আছে ওই ভ্যালু নিয়ে হচ্ছে একটা কপি তৈরি করে সে ওই ফাংশনটাতে চলে যাচ্ছে। So, however, when the function terminates and the copy of the object used as an argument is destroyed, the destructor is called। আচ্ছা, সো এটা কিন্তু আবার একটু ব্যতিক্রম হয়ে গেল। সেটা কি, কনস্ট্রাক্টর কল হয় না, বাট ডিস্ট্রাক্টর কল হয়। আচ্ছা, সো পরের লাইনটা এই জন্য ইম্পর্টেন্ট, দিস ইজ নেসেসারি বিকজ দ্য অবজেক্ট হ্যাজ গন আউট অফ স্কোপ। ঠিক আছে, মানে কি বলার চেষ্টা করছি আমরা, একটা অবজেক্ট, একটু পরে এক্সাম্পলটা যখন দেখব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন একটা অবজেক্টকে যখন ফাংশনের মধ্যে দিয়ে পাঠাচ্ছি সেটার একটা কপি তৈরি হয়ে আমার প্যারামিটার হিসেবে ওই ফাংশনটার মধ্যে আসছে, সে ওইখানে বিভিন্ন ধরনের কাজ টাজ করছে, প্রসেসিং করছে,
এই ফাংশনটা থেকে সে যখন বের হয়ে আসতেছে, ঠিক আছে, এই ফাংশনটার কিন্তু কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, একই রকম ভাবে যেই ফাংশন থেকে এই অবজেক্টটাকে কল দেয়া হয়েছে, সেই ফাংশনটাও যখন এক্সিকিউশন শেষ করতেছে, ওইখানেও কিন্তু ওই অবজেক্টটার আর কোনো অস্তিত্ব নাই। এখন যেখানে সে কল হয়েছে ওইখানে যদি সে ফার্দার যদি তার কোনো ডাটা যদি রেখে দেয়, ওই অবজেক্টটা যদি কোনো অস্তিত্ব যদি থাকে, তাহলে আমাদের সিস্টেমের মধ্যে কি হবে, যে জায়গা থেকে তার উৎপত্তি সেখানে হচ্ছে তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু যেখানে হচ্ছে তাকে পরবর্তীতে ব্যবহার করা হয়েছে, মানে যে ফাংশনটাতে সে কল হয়ে আসছে, সেখানে হচ্ছে তার এখনো অস্তিত্ব রয়ে গেছে। তার মানে কি আমার সিস্টেমটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে আসবে। সো এই জন্য হচ্ছে অবশ্যই তার ডিস্ট্রাক্টরটা ওইখানে কল হবে। এই অবজেক্টটা যখনই শেষ করবে কাজটা, তার ডিস্ট্রাক্টর ফাংশনটা ওইখানে কল হয়ে যাবে, যদিও আমরা কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করছি না। ঠিক আছে, সো ওইটা সাপেক্ষে একটা এক্সাম্পল। ঠিক আছে, একটু খেয়াল করি জাস্ট। ঠিক আছে, আমরা কি করতেছি, মার্কের অ্যাভারেজ, দুইটা স্টুডেন্ট দুইটা মার্কের অ্যাভারেজ করব। সো ডাবল মার্কস, ওকে, ক্লাস স্টুডেন্ট। সো তার হচ্ছে একটা ভ্যালু রাখার জন্য, মার্কস ইনফরমেশন রাখার জন্য আমার একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে কনস্ট্রাক্টর। ওকে, স্টুডেন্ট ডাবল এম, যেটা দিয়ে হচ্ছে আমি মার্কসের ভ্যালুটাকে এই যে প্যারামিটারটা দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছি। সো এইটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর ফাংশন। আর তার ভিতরে আমার একটা মেম্বার ফাংশন আছে, যেটা হচ্ছে ক্যালকুলেট অ্যাভারেজ। ওকে, সো ক্যালকুলেট অ্যাভারেজ মেথডটার ভিতরে এইখানে হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট S1 কমা স্টুডেন্ট S2। ঠিক আছে, মানে কি, স্টুডেন্ট টাইপের এই ক্লাস টাইপেরই আমি দুইটা অবজেক্ট হচ্ছে এই ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করছি। ঠিক আছে, এবং এটাই আমরা হচ্ছে এখানে বলার চেষ্টা করতেছি পাসিং অবজেক্ট টু ফাংশন। ওকে, সো S1 একটা অবজেক্ট পাস হচ্ছে, S2 একটা অবজেক্ট পাস হচ্ছে। এখন এখানে খেয়াল করে দেখি যে S1 ডট মার্কস, S2 ডট মার্কস, এখানে হচ্ছে আমি এদেরকে দিয়ে এভারেজ করছি, প্রিন্ট করছি বা কিছু কাজ করছি। ঠিক আছে, সো এখানে S1 S2 এই দুইটা ফাংশন অবজেক্টকে আমি হচ্ছে পাস করেছি সিম্পল অবজেক্ট হিসাবে। কোথা থেকে কল দিয়েছি তাদেরকে একটু খেয়াল করি। সো এটা হচ্ছে আমার মেইন ফাংশন। সো স্টুডেন্ট 1 যেটা হচ্ছে 88, মানে কি এই কনস্ট্রাক্টরটা দিয়ে কল হচ্ছে, তার মানে তার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 88, সেটা কি মার্কস। সো স্টুডেন্ট 1 এর মার্কস অ্যাকচুয়ালি 88, স্টুডেন্ট 2 এর মার্কস হচ্ছে 56। এই দুইটা দিয়ে হচ্ছে আমি দুইটা অবজেক্ট তৈরি করলাম, এবং তারা এই কনস্ট্রাক্টরকে কল করে তাদের ইনিশিয়াল ভ্যালুও সেট করে নিল বা মার্কসের ভ্যালুও সেট করে নিল। এখন যে কাজটা আমরা করছি, ক্যালকুলেট অ্যাভারেজ স্টুডেন্ট 1 কমা স্টুডেন্ট 2। ঠিক আছে, সো স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 এই দুইটা আমার কি স্টুডেন্ট টাইপের দুইটা অবজেক্ট। স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 দিয়ে যখন আমি ক্যালকুলেট অ্যাভারেজকে কল দিচ্ছি, সাথে সাথে আমার ফাংশন, মেইন ফাংশন থেকে ফাংশনটা এই কলটা ট্রান্সফার হয়ে কোথায় চলে যাচ্ছে, এই ফাংশনটার মধ্যে ক্যালকুলেট অ্যাভারেজ। এটা কিন্তু ক্লাসের বাইরে। ঠিক আছে, আমার ক্লাসের ডেফিনেশন এখানে শেষ। ওকে, সো ক্যালকুলেট অ্যাভারেজ এই ফাংশনটার মধ্যে আমি ব্যবহার করতেছি এই স্টুডেন্ট ক্লাসের দুটো অবজেক্টকে। ঠিক আছে, যেটা হচ্ছে এখান থেকে কল হয়েছে। সো যেটা বললাম যে তাদের ইনিশিয়াল অবস্থা না, এই মুহূর্তে তাদের যে প্রসেসিং অবস্থা আছে, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 তাদের যে প্রসেসিং অবস্থা আছে, জাস্ট এ মিনিট। তো যে কথাটা বলতেছি যে স্টুডেন্ট 1 এটার ভ্যালুটা হচ্ছে 88, স্টুডেন্ট 2 56। ফর এক্সাম্পল আমরা এর পরেই হয়তো ইয়েটাকে কল দিয়ে দিয়েছি স্টুডেন্ট এবং স্টুডেন্ট 2, বাট এখানে কিন্তু স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 কে নিয়ে আরো অনেক কাজ হতে পারত বা অনেক কাজ হতে পারে। ঠিক আছে, সো তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমার স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এই দুটো অবজেক্টকে আমরা কল করছি। সো যে জন্য এই কথাটা বলা যে স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 যখন এখানে কল হচ্ছে, তারা এইখানে প্রসেসিং হওয়ার পরে তাদের অবজেক্টের মধ্যে মার্কসের যে ভ্যালু থাকে সেটা দিয়ে হচ্ছে এখানে এই ফাংশনটা কল হবে, ইনিশিয়াল স্টেটে না। ঠিক আছে, যেমন এখানে যদিও ইনিশিয়াল স্টেট তাদের 88 মার্কস আর 56 মার্ক এই দুটো নিয়ে হচ্ছে তারা কল হচ্ছে, বাট এখানে হয়তো আরো বিভিন্ন প্রসেসিং থাকতে পারতো। ঠিক আছে, সো ওই অবস্থা ইনিশিয়াল অবস্থায় না হয়ে এখানে যখন কল হবে তাদের অবস্থাটা হবে এখানে প্রসেসিং হওয়ার পরে তাদের যে অবস্থা অবজেক্টগুলোর সেই অবস্থা নিয়ে হচ্ছে আমার ফাংশনটা কল হবে।
ঠিক আছে। সো এখানে সেটা নিয়ে এসে তারা এভারেজ ক্যালকুলেট করলো, দ্যাটস ফাইন। এখান থেকে সে আবার বের হয়ে আসলো। এখন ওই যে কনস্ট্রাক্টর কলের কেন প্রয়োজন নাই, তাহলে আমরা নিশ্চয়ই এখন ক্লিয়ার। যদি আমি এখানে যদি আবার কনস্ট্রাক্ট এই অবজেক্টটা যখন এখানে পাস করতেছি, সে যদি আবার কনস্ট্রাক্টরকে যদি কল করে, তার মানে তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা আমি পাস করছি 88, 56, অথবা এখানে যদি কোনো প্রসেসিং হয়ে থাকে, সেগুলোর কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে। সো যেটা আমরা মোটেও চাচ্ছি না। আচ্ছা, সো এই জন্যই অ্যাকচুয়ালি কোনো ধরনের কনস্ট্রাক্টর কল হবে না, বাট ডিস্ট্রাক্টর কল হবে। তার কারণ কি একটু খেয়াল করে দেখেন। সো এইখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 এদের কিন্তু একটা কপি আসছে। অ্যাকচুয়াল কিন্তু স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 এখানে ভ্যালিড। এখানে তাদের যে কপিটা আসছে এটা এখানে কাজ করছে। ঠিক আছে। এবং এইখানে যে কপিটা আসছে এটা শুধুমাত্র এখানে হচ্ছে ভ্যালিড। এর বাইরে যদি আমি এখানে S1 কে যদি ব্যবহার করতে চাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল না। ঠিক আছে। অন্য যে কোনো জায়গা থেকেই, এর বাইরে যে কোনো জায়গায় যদি আমি S1 কে বা S2 কে যদি ব্যবহার করতে চাই, এটা কিন্তু পসিবল না। তার মানে কি S1 টা বা S2 যে অবজেক্টটা, এদের কার্যক্ষমতা এই ফাংশনটার মধ্যেই সীমাবদ্ধ। তার মানে এই ফাংশনটা যখন শেষ করে যাচ্ছে, এই ফাংশনটা যখন তার এক্সিকিউশন শেষ করে রিটার্ন দিয়ে যখন বের হয়ে আসতেছে, অবশ্যই S1, S2 এদেরকে আমার ইয়ে করে ডিস্ট্রয় করে দেওয়া উচিত। এবং এই কারণে হচ্ছে তাদের ডিস্ট্রাক্টর মেথডটা কল হয়, যদিও কনস্ট্রাক্টর মেথডটা কল হয় না। ঠিক আছে। এই পর্যায়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে। সো যদি এই দুইটা জিনিস বোঝা যায়, অ্যাসাইনমেন্ট যদি বোঝা যায় এবং হচ্ছে পাসিং যদি বোঝা যায় যে অবজেক্ট কিভাবে পাস করা যায়, তাহলে রিটার্নটাও সহজ। একই রকম ভাবে হচ্ছে আমরা রিটার্নও করতে পারি। আমরা যেভাবে হচ্ছে ফাংশনকে পাস করতে পারি, একই রকম ভাবে রিটার্ন স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আমরা একটা ফাংশন অন্য একটা ফাংশনে পাস করতে পারি। সো যদি আমরা রিটার্ন করতে চাই, দ্য ফাংশন মাস্ট বি ডিক্লেয়ার্ড অ্যাজ রিটার্নিং এ ক্লাস টাইপ। এটা হচ্ছে একদম প্রথম কথা। সো আমরা যদি কোনো একটা ফাংশন থেকে যদি একটা অবজেক্ট যদি রিটার্ন করতে চাই, তাহলে অবশ্যই ওই ফাংশনটা রিটার্ন টাইপ নর্মাল কোনো রিটার্ন টাইপ হলে হবে না। মানে আমরা নর্মাল যে রিটার্ন টাইপটা, যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এই টাইপের রিটার্ন টাইপ সেটা আর হবে না। সেটা কি হবে, আমি যেই টাইপের অবজেক্ট, যে টাইপের মানে কি যেই ক্লাস টাইপের অবজেক্ট রিটার্ন করতে চাচ্ছি, ওই ক্লাস টাইপ দিয়ে হচ্ছে আমার ফাংশনটা রিটার্ন টাইপ নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে একদম প্রথম কথা। The function must be declared as returning a class type. ঠিক আছে। So when an object is returned by a function, a temporary object, এটা বলা হচ্ছে not visible to us, যেটা আমরা দেখতে পাবো না, বুঝতেও পারবো না, যেরকম একটা টেম্পোরারি অবজেক্ট তৈরি হচ্ছে। সো ওই কথাটা বলা হচ্ছে a temporary object is automatically created which holds the return value। ঠিক আছে। মানে সহজ কথা বলতে কি, আমরা যেরকম ভাবে হচ্ছে আমরা ফাংশনকে যখন কল করি, একটা কপি দিয়ে পাঠাই, একই রকম ভাবে ফাংশন যখন রিটার্ন করে, তখনও এরকম একটা কপি তৈরি হয়, টেম্পোরারি একটা কপি, যে ফাংশনটা থেকে রিটার্ন হয়ে আসতেছে সেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এবং যেখানে হচ্ছে আমার ফাংশনটার ভ্যালুটা রিটার্ন করছে, ওইখানে যখনই অ্যাসাইনমেন্টটা হচ্ছে, তারপরেই সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা আমরা দেখতেও পারবো না, বুঝতেও পারবো না, মানে এটা দেখানোর কোনো সুযোগ নেই যে এটা এইভাবে হলো। বাট এই কম্পাইলার এই ধরনের একটা কাজ করে, একটা টেম্পোরারি অবজেক্ট তৈরি করে, সেই টেম্পোরারি অবজেক্টটা যেখানে সে রিটার্ন করে আসছে, যে ফাংশনটাকে তাকে কল করা হয়েছে, সেখানে যখন সেটাকে অ্যাসাইন করছে, তারপরে এই টেম্পোরারি অবজেক্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে বা অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। So while making a copy, constructors are not called for the copy but destructors are called. So আগের মতো ঠিক সেম কনসেপ্টে সেম ব্যাপার এখানে। ঠিক আছে। যখনই হচ্ছে আমরা অবজেক্টকে রিটার্ন করার চেষ্টা করতেছি, ঠিক আছে, আমরা যেহেতু হচ্ছে অবজেক্ট কপি করছি বেসিক্যালি, যেটা বললাম যে একটা কপি তৈরি হয়, তো ঠিক সেম পারপাসে এখানে কোনো ধরনের কনস্ট্রাক্টর তৈরি হয় না, বাট ডিস্ট্রাক্টর কল হয়। ফাংশনটা যখনই হচ্ছে কপিটা কমপ্লিট করে, ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হয়, ওই ফাংশনটা ওই অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যায়। So after the value has been returned, this object is destroyed. Okay.
সো পরের লাইনের মধ্যে ওই কথাটাই বলা আছে যে যখনই হচ্ছে আমার ভ্যালুটা রিটার্ন করা হলো, যখনই কপিটা অ্যাসাইন করা হয়ে গেল, ভ্যালুটা অ্যাসাইন করা হয়ে গেল অবজেক্টের মধ্যে, সাথে সাথে ওই অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যায়। So the destruction of this temporary object might cause unexpected side effects in some situation. ঠিক আছে, মানে এটা হচ্ছে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, যদি প্রপারলি যদি হ্যান্ডেল করতে না পারি তাহলে বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এটা প্রবলেম তৈরি করতে পারে। যদি আমরা দেখা যাচ্ছে কপি তৈরি করা হয় নাই বা ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, ঠিক আছে, প্রপারলি, সো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হতে পারে। এটা মেজর কোনো ইস্যু না আমাদের, নর্মালি হচ্ছে আমরা কপি করব তো সেটা অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবে। সো ওইটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই আমাদের। সো এটারই আরেকটা এক্সাম্পল সেম টাইপেরই। সো জাস্ট এখানে আমরা কি করার চেষ্টা করতেছি একটু খেয়াল করে দেখি। আমার স্টুডেন্ট আছে, দুইটা মার্কস সে ইনপুট নিতে পারে বা দুইটা ভেরিয়েবল আছে মার্কস নেওয়ার জন্য। এটা হচ্ছে আমার ক্লাসের ডেফিনিশন শেষ। ওকে, এই মুহূর্তে ক্লাসের ডেফিনিশন এটুকুই। ডান পাশে খেয়াল করে দেখি, স্টুডেন্ট ক্রিয়েট স্টুডেন্ট, এই ডেফিনিশনটুকু খেয়াল করব আমরা। স্টুডেন্ট ক্রিয়েট স্টুডেন্ট। সো স্টুডেন্ট এটা কি ছিল আমার, এই যে ক্লাস স্টুডেন্ট। সো এইটা আমরা এই দিকটা যদি এখন খেয়াল করি, ফার্স্ট ব্র্যাকেট তার মানে কি, একটা নাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট, নর্মালি এটা একটা ফাংশন বোঝায়, রাইট? কিন্তু এটা কনস্ট্রাক্টর না, এটা কনস্ট্রাক্টর না। তার কারণ কি, এটা কিন্তু আমার ক্লাসের নামের সাথে হুবহু সেম না, ঠিক আছে। দ্বিতীয় কথা, এটা রিটার্ন টাইপ আমরা এখনো বুঝতে পারতেছি না, কিন্তু এখানে কোনো রিটার্ন টাইপ দেখছি না, শুধু দেখতে পাচ্ছি স্টুডেন্ট, এবং স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। সো যেহেতু এটা একটা ক্লাসের মতো বা একটা ক্লাসকে সে অ্যাকচুয়ালি রিটার্ন করার চেষ্টা করতেছে, সো এখানে অ্যাকচুয়ালি এই ফাংশনটা রিটার্ন টাইপ হিসেবে হচ্ছে স্টুডেন্ট ক্লাসটা ব্যবহার হচ্ছে। মানে কি, এই ডেফিনেশনটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, এই ফাংশনটা একটা অবজেক্ট রিটার্ন করবে যেটা হচ্ছে এই স্টুডেন্ট টাইপের বা স্টুডেন্ট ক্লাসের, ঠিক আছে। এই ফাংশনটা ক্রিয়েট স্টুডেন্ট ফাংশনটা, এই রিটার্ন টাইপ দেখে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে এই ফাংশনটা একটা অবজেক্ট রিটার্ন করবে, যেই অবজেক্টটা হবে এই স্টুডেন্ট ক্লাসের, ঠিক আছে। এখন দেখি ভিতরে কি কাজ করা হচ্ছে। সো এখানে আমি একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করছি স্টুডেন্ট ক্লাসের। স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করছি। হ্যালো, ওকে। সো স্টুডেন্ট টাইপের আমি একটা অবজেক্ট তৈরি করলাম ভিতরে, স্টুডেন্ট ডট মার্কস 1 সামথিং একটা মার্ক দিলাম, এবং মার্কস 2 আর একটা মার্কস দিলাম। তার মানে কি, এই স্টুডেন্টের আমি দুইটা মার্কস ইনপুট দিলাম, মার্কস 1 এর মধ্যে চলে গেল 96.5 আর মার্কস 2 এর মধ্যে চলে গেল 75.0। ওকে, সো আমি জাস্ট এই দুইটা ভ্যালু প্রিন্ট করলাম, সি আউট করলাম, এবং লাস্টে এসে রিটার্ন স্টুডেন্ট। এই রিটার্ন স্টুডেন্ট, আবার এটা খেয়াল করি, এই স্টুডেন্ট কি, এটা হচ্ছে আমার এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট যেটা আমি এখানে তৈরি করেছি, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আমি এখানে রিটার্ন করার চেষ্টা করতেছি, এবং এই কথাটুকু এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আচ্ছা এটা আরেকটু পরে বোঝাই, আরেকটু কাজ বাকি রয়ে গেছে। সো মেইন ফাংশনটা এখন খেয়াল করি, স্টুডেন্ট 1। সো এইখানে এসে আমি আরেকটা অবজেক্ট তৈরি করতেছি, সেটা হচ্ছে কি, এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এবং স্টুডেন্ট 1 ইকুয়াল বা অ্যাসাইনমেন্ট অপারেটর ক্রিয়েট স্টুডেন্ট। ওকে, সো ক্রিয়েট স্টুডেন্ট ফাংশনটাকে আমি কল করেছি। ওকে, এবং ক্রিয়েট স্টুডেন্ট ফাংশনটাকে কল করে সেটার ভ্যালুটা বা সেটার রিটার্ন ভ্যালুটা আমরা কি করার চেষ্টা করতেছি একটু খেয়াল করে দেখো। সেটা রিটার্ন ভ্যালুটা আমরা অ্যাসাইন করার চেষ্টা করতেছি স্টুডেন্ট 1 এর মধ্যে। সো একটু আগে আমরা অ্যাসাইনমেন্ট অফ অবজেক্ট বা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা জানি, দুইটা সাইড যখন সেম হয় তখনই শুধুমাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে, ঠিক আছে। সো স্টুডেন্ট 1 হচ্ছে স্টুডেন্ট টাইপের একটা
অবজেক্ট, এবং স্টুডেন্ট 1 এর মধ্যে আমি কিছু একটা রাখার চেষ্টা করতেছি। সো স্টুডেন্ট 1 যেহেতু স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট, তার মানে এটার মধ্যে আমি অবশ্যই যা কিছু রাখি না কেন সেটা অবশ্যই এই স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট হতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে আমরা অবজেক্ট অ্যাসাইনমেন্ট যেটা ফার্স্টে আজকে দেখে আসলাম, সেই কাজটা অ্যাকচুয়ালি আমরা এখানে করার চেষ্টা করতেছি। সো ক্রিয়েট স্টুডেন্ট আমরা এখানে দেখেছি যে সে আসলে একটা অবজেক্ট রিটার্ন করে। ঠিক আছে, স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট রিটার্ন করে। সো সেই স্টুডেন্ট টাইপের অবজেক্ট রিটার্ন যে করতেছে সেটাই আমি আরেকটা স্টুডেন্ট টাইপের অবজেক্টের মধ্যে আমরা অ্যাসাইন করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো যেটা সেম টাইপের, সো এই ক্ষেত্রে আমার অ্যাসাইনমেন্টের কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে যখনই হচ্ছে এখান থেকে রিটার্ন করছে, ক্রিয়েট স্টুডেন্ট যখনই আমি ফাংশনটাকে কল করতেছি, এখানে এই ব্যাপারগুলো ঘটছে। ঠিক আছে, এখান থেকে সে যখন বের হয়ে আসতেছে রিটার্ন স্টুডেন্ট, এখানে এসে যখন অ্যাসাইন হচ্ছে তখনই হচ্ছে এই স্টুডেন্ট তার যে ভ্যালুটা আছে বা সেই যে অবজেক্টটা সেটা তখন ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, ডিস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে এবং এই অবজেক্টটা অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাবে। আর এইখানে এই স্টুডেন্ট ফাংশনটা সাথে সাথে হচ্ছে এই যখন রিটার্ন স্টেটমেন্ট যখন এক্সিকিউশন হয়ে যাবে, এটাও তার যে ফাংশনালিটি আছে সেটা অটোমেটিক্যালি ডিস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে তার ফাংশনালিটি স্টপ হয়ে যাবে বা সে ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমার একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের মধ্যে আমি অ্যাসাইন করতে পারি, একটা ফাংশনের মধ্যে একটা অবজেক্টকে পাস করতে পারি, একটা ফাংশন থেকে একটা অবজেক্টকে রিটার্ন করতে পারি, এবং রিটার্ন যদি করি তাহলে অবশ্যই সেটা আরেকটা ওই টাইপের অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে হবে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক যেরকম এখানে আমরা স্টুডেন্টকে রিটার্ন করতেছি, এখানে তার আগে থেকে আমার একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট ক্রিয়েট করা আছে, সেটার মধ্যে হচ্ছে আমি অ্যাসাইন করে দিচ্ছি এই অবজেক্টটাকে। সো এরকম যখন আমরা অবজেক্ট রিটার্ন করব অবশ্যই এটা ওই সেম টাইপের একটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। আমি জাস্ট হচ্ছে আজকের যে কোডগুলো ছিল সেগুলো একটু জাস্ট রান করে দেখাচ্ছি, যদি কারো কোনো কনফিউশন যদি এখানে থেকে থাকে যে কোন জায়গার কাজটা কিভাবে হয়েছে আমাকে আস্ক করতে পারো। এখানে আমরা প্রথমে যে কাজটা করলাম, মেইন ফাংশন থেকে যেহেতু আমাদের এক্সিকিউশন শুরু, 88 ইনফরমেশন দিয়ে বা মার্কস দিয়ে স্টুডেন্ট 1 এটা আমি তৈরি করলাম, এবং 56 দিয়ে হচ্ছে স্টুডেন্ট 2 অবজেক্টটা তৈরি করলাম, এবং সেটা দিয়ে আমি কল করলাম কাকে, ক্যালকুলেট অ্যাভারেজ, এবং সেটার মধ্যে প্যারামিটার হিসেবে পাস করলাম কি, স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2। স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 কি, আমার স্টুডেন্ট টাইপের দুইটা অবজেক্ট। তার মানে এই ক্যালকুলেট অ্যাভারেজ যে মেথডটা আছে সেখানে অবশ্যই আমার স্টুডেন্ট টাইপের দুইটা প্যারামিটার থাকতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট S1 স্টুডেন্ট S2, তার মানে হচ্ছে S1 এবং S2 এই দুটো স্টুডেন্ট টাইপের অবজেক্ট আমার অলরেডি এখানে আছে যে প্যারামিটার হিসাবে। সো আমাদের কল বাই ভ্যালু এখানে ব্যবহৃত হচ্ছে, বা স্টুডেন্ট 1 অবজেক্টের মধ্যে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, সেই ভ্যালুটা S1 এর মধ্যে চলে আসতেছে। দ্যাট মিনস S1 অবজেক্টের মধ্যে মার্কসের ভ্যালু আছে হচ্ছে 88, S2 বা স্টুডেন্ট 2 এর একটা কপি তৈরি হয়ে যাচ্ছে, সেটা আসতেছে হচ্ছে S2 এর মধ্যে, এবং তার সাপেক্ষে S2 ডট মার্কস এর মধ্যে চলে আসতেছে হচ্ছে 56, এবং সেই জিনিসটা নিয়েই হচ্ছে আমরা এখানে এভারেজটা ক্যালকুলেট করতেছি, এবং সেই এভারেজটা হচ্ছে আমরা এখানে জাস্ট প্রিন্ট করে দেখিয়ে দিলাম। সো মূল কাজটা হচ্ছে আমাদের এইখানে আর এইখানে। ঠিক আছে, যেটা আমরা বললাম যে আমরা অবজেক্টকে হচ্ছে পাস করতে পারি, সো এটা হচ্ছে সিম্পলি পাস বাই ভ্যালু। ঠিক আছে, সো আমরা যদি পয়েন্টটা যদি ব্যবহার করতাম সেক্ষেত্রে হচ্ছে একই স্টুডেন্টের উপরে প্রসেসিংটা হতো, সেক্ষেত্রে আর কোনো কপি তৈরি হতো না। সো এখানে হচ্ছে কপি তৈরি হচ্ছে, এবং কপিটা আবার যখন এখান থেকে সে রিটার্ন করে আসতেছে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর স্টুডেন্টটা কিভাবে কাজ করতেছে, স্টুডেন্টের ডেফিনেশনটা হচ্ছে এই ক্লাসটা। ঠিক আছে, যার ভিতরে একটাই মাত্র হচ্ছে ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে মার্কস, আর কোনো ফাংশনও নাই, একটা কনস্ট্রাক্টর মেথড আছে যেটা হচ্ছে ওই ভ্যালুটা মার্কসের মধ্যে হচ্ছে ইনপুট, মার্কস যে ক্লাস ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছে আমি যে ভ্যালুটা পাস করতেছি প্যারামিটার হিসেবে অবজেক্ট ক্রিয়েশনের সময়। ঠিক আছে, সো সেই অনুযায়ী হচ্ছে আমাদের এখানে অ্যাভারেজটা ক্যালকুলেশন করে দিচ্ছে। আর সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল,
সো এইখানেও 3টে স্টেপের কাজ আমাদের একটু খেয়াল করে যদি দেখি। সো আমরা প্রথম হচ্ছে একটা ক্লাস ডিফাইন করেছি স্টুডেন্ট নামক। সো এইখানে ওই স্টুডেন্ট ক্লাসটা দুইটাই মাত্র প্রপার্টি, একটা হচ্ছে একটা হচ্ছে দুইটা মার্কস রাখবে, একটা হচ্ছে মার্কস 1 এর মধ্যে, একটা হচ্ছে মার্কস 2 এর মধ্যে। এটাই কিন্তু এই ক্লাসের ডেফিনিশন শেষ। ঠিক আছে, এবং এখানে কোনো কনস্ট্রাক্টরও নেই। ঠিক আছে, সো কনস্ট্রাক্টর যদি না থাকে আমরা জানি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি তৈরি হয়, যেটা দিয়ে হচ্ছে আমার অবজেক্ট তৈরি করি আমি। ঠিক আছে, সো এটার মধ্যে কোনো ভ্যালু নরমালি থাকে না। ওকে, সো দেন আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে স্টুডেন্ট টাইপের যে স্টুডেন্ট। সো দ্যাট মিনস আমরা যেহেতু একটা ফাংশনের আগে এই স্টুডেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করেছি, অ্যাকচুয়ালি এটা কিওয়ার্ড না, এটা একটা ক্লাসের নাম। সো এটা এখানে রিটার্ন টাইপ হিসেবে হচ্ছে ব্যবহার হচ্ছে। তার মানে কি এই ক্রিয়েট স্টুডেন্ট এই ফাংশনটা স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট রিটার্ন করবে, এটা আমরা বুঝতে পেরেছি সামনে এই স্টুডেন্ট অংশটা দেখে। তার মানে কি এটা রিটার্ন স্টেটমেন্টটা হবে অবশ্যই কোনো একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট, এবং এখানে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টটা স্টুডেন্ট টাইপের হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, সো এখন সেটার ভিতরে আমরা কি করেছি, প্রথম কথা হচ্ছে যেহেতু অবজেক্ট রিটার্ন করতে হবে স্টুডেন্ট টাইপের, অবশ্যই একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্ট আমরা তৈরি করেছি, সেটার মধ্যে বিভিন্ন ধরনের প্রসেসিং করেছি। ঠিক আছে, যেমন এটার মধ্যে মার্কস ইনপুট দিয়েছি, মার্কসগুলোকে প্রিন্ট আউট করার চেষ্টা করছি, বিভিন্ন ধরনের প্রসেসিং, যা কিছু প্রসেসিং করি না কেন আমরা এখানে কিছু প্রসেসিং করেছি। প্রসেসিং করে সেটাকে রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে রিটার্ন করার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে সেই স্টেটমেন্টটা, রিটার্ন স্টেটমেন্টটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্টকে রিটার্ন করতেছে। এটা এবং এটা সেম টাইপের। সো এখন দেখি মেইন ফাংশন থেকে আমরা কি করার চেষ্টা করেছি। মেইন ফাংশনে আমরা একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করেছি স্টুডেন্টকে, স্টুডেন্ট টাইপের, এবং সেটার মধ্যে আমরা কি করেছি অ্যাকচুয়ালি আমরা ওই যে ক্রিয়েট স্টুডেন্ট ফাংশনটা ব্যবহার করেছি। ক্রিয়েট স্টুডেন্ট ফাংশনটা আমরা জানি সে কি কাজ করতেছে, একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট রিটার্ন করতেছে। আর আমি এখানে অলরেডি একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট তৈরি করে রেখেছি, যাতে করে আমি এখানকার ভ্যালুটা ক্যাপচার করতে পারি, মানে ভ্যালুটা যাতে আমি কপি করতে পারি, যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো সেই দিক থেকে এই স্টুডেন্ট 1 এর মধ্যে হচ্ছে আমি এই ফাংশনটাকে সরাসরি কল করে তার ভ্যালুটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে সাকসেসফুলি কাজ করতে পারবে। তার কারণ কি, দুটা একই টাইপের বা একই ক্লাসের দুটা ভিন্ন অবজেক্ট। ঠিক আছে, যেহেতু তারা একই টাইপের, তার মানে তাদের একই ক্লাসের অবজেক্ট, তার মানে তাদের ডাটা টাইপ সেম বা তাদের মধ্যে সেম টাইপের ইনফরমেশন আছে, সুতরাং তারা কপি হতে পারবে। তার মানে কি ক্রিয়েট স্টুডেন্ট ফাংশনটা যখনই আমি কল করতেছি, একটা স্টুডেন্ট টাইপের যে ভ্যালু অবজেক্ট আমাকে রিটার্ন করতেছে সেটাই আমি স্টুডেন্ট 1 এর মধ্যে কপি করে হুবহু পেয়ে যাচ্ছি। এবং এরপরে কিন্তু অ্যাকচুয়ালি আর এখানে যে স্টুডেন্ট ইনফরমেশনটা এই যে অবজেক্টটা রিটার্ন করতেছে, এই স্টেটমেন্ট এক্সিকিউশন হওয়ার পরে কিন্তু এর আর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ ডেস্ট্রয় ফাংশন দিয়ে সেটা অটোমেটিক্যালি ডেস্ট্রয় হয়ে যাবে। তখন সেই ইনফরমেশনটা পাবো আমরা স্টুডেন্ট 1 এর মাধ্যমে। ঠিক আছে, বাট এখানকার কোনো অস্তিত্ব আর বা এই ফাংশনের মাধ্যমে যে কাজগুলো হয়েছিল তার কোনো অস্তিত্ব আর থাকবে না, থাকবে হচ্ছে তখন স্টুডেন্ট 1 এর সাপেক্ষে। সো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। আমি জানি না আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বা এই পর্যায়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ঠিক আছে, সো জাস্ট দুইটা ভ্যালু আমরা এখানে প্রিন্ট করেছি। সো আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে?